আদালতে একটি জমি কিংবা একটি সম্পত্তি রিলেটেড মামলার ক্ষেত্রে বিচার কার্য পরিচালনার জন্য কোন কাগজটি কিংবা কোন ডকুমেন্টটি সর্বাধিক গুরুত্ব পায়, কিংবা আপনার কাছে ঠিক কোন কাগজটি থাকলে সেই কাগজের বলে আপনি মামলা করে সেই মামলার রায় আপনার পক্ষে নিয়ে আসতে পারবেন। আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। আদালতে যে কোনো বিচার কার্য পরিচালনা করার জন্য সেখানে কিছু সাক্ষী প্রমাণ উল্লেখ করতে হয় এবং সেই সাক্ষী প্রমাণের মোতাবেক আদালত তার বিচার কার্য পরিচালনা করে পরবর্তীতে সিদ্ধান্তে উপনীত হয় যে মামলাটির রায় কি হবে। এখন সিভিল কেসের ক্ষেত্রে কিছু কিছু বিষয় থাকে, সেখানে আপনার সাক্ষী কিংবা প্রমাণ দুটিতেই উপস্থিত থাকতে হয়, কিন্তু প্রমাণ সবসময় আগে গুরুত্ব পায়। কেননা আমরা একটি প্রবাদ বাক্য কিন্তু সর্বাধিক শুনে আসি যে আইনের চোখ সবসময় অন্ধ। এখানে যুক্তি তর্কের থেকে প্রমাণ সর্বাধিক গুরুত্বপূর্ণ। এখন এই প্রমাণের যদি আপনি প্রশ্ন ধরেন, সেক্ষেত্রে কিছু কিছু ডকুমেন্ট এই জমি জমা সংক্রান্ত বিষয়গুলোতে অত্যাধিক গুরুত্ব পেয়ে সেই ডকুমেন্টগুলোর উপর বেসিস করে পরবর্তীতে যে মামলাটি আদালতে করা হয় সেই মামলাটির রায় নির্ধারণ হয়। এবং এই ডকুমেন্টগুলোর মধ্যে কিছু কিছু ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো পর্যালোচনা করেই পরবর্তীতে রায়, তারপরে বাকি যে সিদ্ধান্ত সেগুলোতে উপনীত হয়ে আদালত সিদ্ধান্ত জানিয়ে দেয়। এবং এই ডকুমেন্টগুলো যদি নিয়ে একটু আলোচনা করি তাহলে সর্বপ্রথম আমাদেরকে আলোচনা করতে হবে দলিল নিয়ে। এখন এই দলিল বলতে আবার বিভিন্ন ধরনের কিছু বিষয়বস্তুকে বোঝানো হয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের সেকশন 5 অনুযায়ী দলিল বলতে কিছু কিছু বিষয়কে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি আমরা যেটিকে মনে করি সেটি হচ্ছে যখন একটি সম্পত্তি হস্তান্তরিত হয় তখন স্ট্যাম্প পেপারে সেই সম্পত্তি হস্তান্তর রিলেটেড কিছু নিয়ম কানুন লিখে পরবর্তীতে সেটি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করে পরবর্তীতে সেটি দুই পক্ষকে কিংবা যে ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করা হইল তাকে দেয়া হয়। এটিকে আমরা দলিল বুঝি। এটি ছাড়াও কিন্তু আপনার স্বাভাবিকভাবে ছোটখাটো যে কাগজগুলো, ধরুন খাজনা দাখিলাতের যে রসিদ, সেটিকেও কিন্তু দলিল বোঝানো হয়েছে। তো আমাদের যে বিষয় সেটি হচ্ছে দলিল। তো এই দলিলের ক্ষেত্রে আদালত সব থেকে বেশি যে বিষয়টির উপর জোর দেয় সেটি হলো আদালতে যে বিষয়টি নিয়ে মামলা পরিচালিত হচ্ছে সেই বিষয়টির সঙ্গে এই দলিলের সম্পর্কটা আসলে কি। ধরুন আপনি কোনো সম্পত্তি পূর্ণ দখলের জন্য কিংবা কোনো জবরদখল ব্যক্তিকে সম্পত্তির থেকে উচ্ছেদ করে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠার জন্য আদালতে মামলা দায়ের করেছেন। এখানে যদি আপনি ওই সম্পত্তি রিলেটেড আপনার সঙ্গে সম্পর্কহীন এমন কোনো দলিল আদালতে উপস্থাপন করতে না পারেন, সেক্ষেত্রে তো আপনার দলিলের কোনো গুরুত্ব নেই। এখানে আদালত যে বিষয়টি দেখবে, আপনি যে দলিলটি উপস্থাপন করেছেন সেই দলিলটি আপনার ওই সম্পত্তিতে কিংবা যে ব্যক্তি আদালতে সম্পত্তির দখল ফিরে পাওয়ার জন্য মোকদ্দমা দায়ের করেছে তার সঙ্গে পরিপার্শ্বিক কিনা। এখন ধরুন কোনো একজন ব্যক্তি আদালতে মামলা দায়ের করেছে, তিনি সম্পত্তির দখল ফিরে চান। এখন তিনি যে দলিলটি উপস্থাপন করেছেন সেই দলিলটি তার দাদার দলিল। তার দাদার দলিল যদি তিনি উপস্থাপন করেন, এখন যে ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছেন তিনি তার চাচাতো ভাই। এখন তার দাদার সম্পত্তি তার চাচাতো ভাইও কিন্তু ওয়ারিশান সূত্রে পায়। এক্ষেত্রে তার দাদার মালিকানাধীন কিংবা তার দাদার নামে উল্লেখিত ওই সম্পত্তিটির দলিল যদি আদালতে উপস্থাপন করা হয় তাহলে তো আপনি আপনার পক্ষে রায় নিয়ে আসতে পারবেনই না, এটি স্বাভাবিক ব্যাপার। এখন আদালতে আপনার এক্ষেত্রে ওই দলিলের কিন্তু গুরুত্ব তেমন একটি নেই এবং ওই দলিলের বলে আপনারও কিন্তু সম্পত্তির দখলে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনাকে সেক্ষেত্রে ওয়ারিশান সূত্রে ওই সম্পত্তি পাবেন কিনা এটি প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আপনি যদি ওই সম্পত্তির অনুকূলে ওয়ারিশান কোনো বন্টন দলিল উপস্থাপন করতে পারেন এবং সেখানে যদি উল্লেখ থাকে যে সম্পত্তিটি আপনি দখল ফিরে চান সেই সম্পত্তিটির দাগ নম্বর আনুষঙ্গিক বিষয় ধরে ওই বন্টন দলিল উল্লেখ থাকে এবং সেখানে আপনার নামে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই বন্টন দলিলটি আপনার আবার এই আদালতের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এবং তাছাড়াও আপনি যদি কোনো ক্রয়সূত্রে সম্পত্তি মালিকানা অর্জন করেন কিন্তু যার কাছ থেকে আপনি ক্রয়সূত্রে সম্পত্তি অর্জন করেছেন তিনি কোনোভাবেই আপনাকে সম্পত্তির দখল বুঝে দিচ্ছেন না, কিন্তু দলিল তৈরি করে দিয়েছেন,
এক্ষেত্রে আদালতের কাছে আপনি যদি এই দলিলটি উপস্থাপন করেন, সেক্ষেত্রে ওই দলিলটিতে আপনার কিন্তু ওই সম্পত্তি কিংবা আদালতের যে মামলা সেটির রায় আপনার পক্ষে আসা সম্ভব, এবং আদালতে ওই দলিলের গুরুত্ব বুঝে তারপর আপনাকে ওই মামলা করার অনুমতি দিবে, মামলা গ্রহণ করে পরবর্তীতে বিচার কাজ পরিচালনা করবে, তাছাড়া কিন্তু না। তো এটি হচ্ছে দলিলের গুরুত্ব। এখন এই দলিলের পরে আরেকটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে খতিয়ান কিংবা রেকর্ড, কিংবা আমরা যেটাকে যেইভাবে বলি না কেন। এখন এই যে খতিয়ান যেটি থাকে, এটিও কিন্তু অনেক সময় অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হিসেবে দাঁড়িয়ে যায়। এখন আদালত কিছু কিছু ক্ষেত্রে দলিলকে বাদ দিয়েও কিন্তু এই যে খতিয়ান রয়েছে এটিকে গুরুত্ব দিয়ে মামলার রায় নির্ধারণ করে। এক্ষেত্রে খতিয়ানের বলে যদি কোনো ব্যক্তি আদালতে মামলা মোকদ্দমা দায়ের করে, তাহলে সেই খতিয়ান দিয়ে সে মামলার রায় নিজের পক্ষে নিয়ে আসতে পারবে। তবে এক্ষেত্রে ওই খতিয়ানটার সঙ্গে আপনি যে সম্পর্কিত মামলাটি দায়ের করেছেন সেটির পারিপার্শ্বিকতা কিন্তু অবশ্যই থাকতে হবে। তাছাড়া ওই খতিয়ানের বলে আপনি কিন্তু কখনোই মামলার রায় পাবেন না। যদি উদাহরণ হিসেবে ধরুন আপনার দাদার নামে একটি খতিয়ানে আপনাদের যে সম্পত্তির বিষয়ে আপনি আদালতে মামলা দায়ের করেছেন সেটি স্পষ্টভাবে উল্লেখ আছে, এবং ওই খতিয়ান দ্বারা আপনার দাদার কিংবা আপনার বাবার মালিকানা নির্ধারিত হয়। এখন আপনি সম্পত্তি থেকে বেদখলে রয়েছেন, কোনোভাবেই দখলে যেতে পারছেন না, আপনি আইনের আশ্রয় নিয়ে সম্পত্তিটি ভোগ দখল করার জন্য আদালতে মোকদ্দমা দায়ের করেছেন। এখন ওই যে রেকর্ড খতিয়ান, ওই রেকর্ড খতিয়ানের বলে যে ব্যক্তি সম্পত্তির মালিক, অর্থাৎ আপনার বাবা কিংবা আপনার দাদা, যে ব্যক্তি বর্তমানে সম্পত্তির দখলে রয়েছে, তাকে যদি কোনোভাবে সম্পত্তির দলিল তৈরি করে না দেয়, কিংবা তিনি যদি সম্পত্তি কোনো লিগেল ওনারের কাছ থেকে ক্রয় সূত্রে কিংবা কোনো একটি সূত্রে দলিল তৈরি করে না ভোগ দখল করে, এক্ষেত্রে আপনার শুধু ওই রেকর্ডই কিন্তু একমাত্র গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যে ডকুমেন্টটির বলে আপনি ওই সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। এই যে দলিল এবং রেকর্ডীয় খতিয়ান, এই রেকর্ডীয় খতিয়ান এবং দলিলের কিন্তু দুটোই যদি কারো কাছে থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এই দলিল এবং রেকর্ডীয় খতিয়ান বাদেও আরো কিছু যেমন ডকুমেন্ট রয়েছে, আপনার খারিজের কাগজ কিংবা নামজারির কাগজ, তারপরে ওই যে প্রথমে বললাম খাজনা দাখিলাতের যদি কোনো কাগজ থাকে, এগুলোর বলেও কিন্তু আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। কিংবা শুধুমাত্র ওয়ারিশান সার্টিফিকেট দিয়েও অনেক সময় আদালতে মামলা দায়ের করে তারপরে সম্পত্তির মালিকানা অর্জন করা যায়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আদালতে আপনার যে কোনো কাগজ উপস্থাপন করলেই হয়, যে কাগজটি শুধুমাত্র আপনার লিগেল মালিকানা প্রমাণ করে কিংবা বৈধভাবে আপনি সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন, এটি নিশ্চয়তা দেয়। তাছাড়া আপনি যে ডকুমেন্টটি সাবমিট করুন না কেন, সেই ডকুমেন্টটি যদি ভুয়া হয় কিংবা ওই ডকুমেন্টটি যদি একটুও নড়বড়ে হয়, যদি কোনোভাবে সন্দেহ হয় যে এই ডকুমেন্টটির বলে যদি আপনার পক্ষে রায় দেয় তাহলে সেই রায়টি প্রশ্নবিদ্ধ হতে পারে, তাহলে কিন্তু কখনোই আপনি আপনার পক্ষে রায় পাবেন না। আর এই জন্যই আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি সেটি হচ্ছে, যখনই আদালতে এই সিভিল রিলেটেড কোনো মামলা আদালতে দায়ের করা হয়, সেই মামলাগুলোর রায় পেতে কিন্তু দীর্ঘদিন সময় লাগে, এবং এই দীর্ঘসূত্রিতার প্রধান কারণ হচ্ছে এই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করতে হয়, এবং এই যাচাই বাছাইটা কিন্তু আদালত কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে, এবং আদালত নিজে তদন্ত করে ওই সম্পর্কিত কাগজগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে। যার কারণেই এই যাচাই বাছাই প্রক্রিয়াটা বাংলাদেশে কিংবা আমাদের দেশের প্রেক্ষাপটে আমলাতান্ত্রিক জটিলতায় বলুন আর নিয়মতান্ত্রিক জটিলতায় বলুন, এই জটিলতার মার কাছে পড়ে 3 দিনের কাজ 3 বছরেও কিংবা 3 বছরেও কিন্তু সম্পন্ন হয় না। এই জন্যই কিন্তু এই সময়গুলো আমাদের লাগে। আর যদি এই ধরনের কোনো বিষয় নিয়ে আরো বিস্তারিত কোনো কিছু জানতে চান, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।